আজ আপনাদের নিয়ে যাব পৃথিবীর সবচেয়ে বড় প্রাইভেট বাংলোতে। কি ভাবছেন এই বাংলোটি কোথায়? তবে শুনুন, পৃথিবীর সবচেয়ে বড় এই প্রাইভেট বাংলো দেখতে আপনাকে আমেরিকা, জার্মানি, ব্রিটেন, চীন কিংবা রাশিয়ায় যেতে হবে না। বাংলোটি আমাদের ভারতেই, গুজরাটের বরোদাতে। কিভাবে যাবেন? একদম চিন্তা করবেন না, আমি আছি তো। চলুন তবে। প্রথমে হাওড়া কিংবা শালিমার থেকে বরোদাগামী ট্রেন ধরবেন। ওই মোটামুটি 30-35 ঘন্টা ট্রেন জার্নি হবে। বরোদা স্টেশনে নেমে অটো ধরবেন। অটো ড্রাইভার আপনার থেকে ভাড়া চেয়ে বসবে 100 কিংবা 200 টাকা। তাই এই ভুলটি একদম করবেন না। আপনি রেলওয়ে স্টেশন থেকে নেমে তাবর তাবর অটোওয়ালাদের ডজ মেরে টপকে চলে আসুন শপিং মলের পাশে অবস্থিত সিটি বাস স্ট্যান্ডের পাশের অটো স্ট্যান্ডে। এখান থেকে মাত্র 20টি টাকা পকেট থেকে খসিয়ে চলে আসুন আজকের গন্তব্য লক্ষ্মী ভিলাস প্যালেসে। তবে হ্যাঁ, 1 নম্বর গেটে নামবেন না। অটোওয়ালাকে বলবেন 2 নম্বর গেটে নামাতে। তারপর গুটি গুটি পায়ে চলে আসুন টিকিট কাউন্টারে। টিকিট কাটার আগে অবশ্য বাইরে ঘুরে ঘুরে ফটোশ্যুট করতে পারেন। পাশের বিস্তীর্ণ গল্ফ মাঠ আর গাছপালা আপনার মন ভরিয়ে দিতে বাধ্য, কথা দিলাম। আর কথা না বাড়িয়ে এবার আসল কথায় আসি। 170 ঘরের এই মহলটি গুজরাটের বরোদাতে প্রায় 550 একর জমির মাঝে 60,000 স্কোয়ার ফিট এরিয়া নিয়ে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। আর এই মহলটি তৈরি করেছিলেন মহারাজ সায়াজিরাও গায়কোয়াড়। এই বিশাল মহল তৈরি শুরু হয়েছিল 1878 খ্রিস্টাব্দে। দীর্ঘ 12 বছর পর 1890 সালে এটি সম্পূর্ণ হয়। এই বিশাল বাংলোর প্রধান আর্কিটেক্ট ছিলেন মেজর চার্লস মান্ট, আর চিফ ইঞ্জিনিয়ার ছিলেন জে.কে. হিল বা জি.কে. হিল। 3 তলার এই পাথরে মহলটি বানাতে সেই সময় খরচা হয়েছিল প্রায় 2 কোটি টাকা। বাকিংহাম প্যালেসের থেকেও প্রায় 4 গুণ বড় এই মহল 3 ভাগে বিভক্ত ছিল। বাঁদিকে ছিল দরবার, যেখানে মহারাজা সাধারণ মানুষের সাথে কথা বলতেন, দান খয়রাত করতেন। মাঝখানের অংশটি ছিল প্রধান প্রবেশদ্বার, আর এই প্রবেশদ্বার দিয়ে শুধু মহারাজাই প্রবেশ করতেন। ডান দিকের অংশটাকে বলা হতো জানানখানা। এটি শুধু পরিবারের মহিলাদের জন্যই বরাদ্দ ছিল। এখানে মহারাজা ছাড়া কোনো পুরুষের প্রবেশ নিষিদ্ধ ছিল। আর এই মহলটির একধারে আছে বিস্তীর্ণ গল্ফের মাঠ, আর অন্যধারে মতিবাগ ক্রিকেট স্টেডিয়াম। আপনারা হয়তো ভাবছেন এত বড় মহলটির নাম লক্ষ্মী ভিলাস প্যালেস কেন হলো। চলুন তাহলে একটু ইতিহাস ঘেঁটে দেখা যাক। তখন বরোদার রাজা ছিলেন খান্দেররাও গায়কোয়াড়। তার দ্বিতীয় স্ত্রী জামনাবাইকে গর্ভবতী অবস্থায় রেখে 1870 সালে মারা যান। সেই সময় রাজবংশে কোনো পুত্র সন্তান ছিল না। তাই ব্রিটিশ রাজ জামনাবাইয়ের পরামর্শে সিংহাসনে বসান জামনাবাইয়ের জামাইবাবু মালহার রাওকে। এর মধ্যে জামনাবাইয়ের এক কন্যা সন্তান হয়। তিনি তার নাম রাখেন তারাবাই। এদিকে জামাইবাবু তো আনন্দে আত্মহারা, সিংহাসনের আর ভাগিদার রইল না। আর জামনাবাই তার জামাইবাবুকে সিংহাসনে বসিয়েছিলেন ঠিকই, কিন্তু সিংহাসনে বসার পর থেকে জামাইবাবুর আচরণ জামনাবাইয়ের একটুও ভালো ঠেকেনি। গর্ভবতী অবস্থায় যাতে তাকে মেরে ফেলা না হয় সে কারণে তিনি ইংরেজদের শরণাপন্ন পর্যন্ত হয়েছিলেন। কিন্তু এখন আর কে আটকাবে জামাইকে? এখন তিনি একাই মালিক এই গোটা বরোদা সাম্রাজ্যের। শুরু করলেন ক্ষমতার অপব্যবহার, আর ধীরে ধীরে তিনি ইংরেজদের চক্ষুশূল হয়ে পড়লেন। একসময় তাকে সিংহাসনচ্যুত করা হলো। এখন নতুন রাজা কে হবেন সেই দায়ভার এসে পড়ল জামনাবাইয়ের উপর। জামনাবাই মহা চিন্তায় পড়লেন। অবশেষে বিস্তর খোঁজাখুঁজি করে বরোদার মসনদের জন্য উপযুক্ত রাজা খুঁজে পেলেন। মাত্র 12 বছর বয়সী প্রত্যন্ত গ্রামের এক মারাঠি বালক, নাম গোপালরাও কাশীনাথ রাও। জামনাবাই তাকে নিজের পুত্র হিসেবে দত্তক নিলেন এবং তার নতুন নাম রাখলেন সায়াজিরাও গায়কোয়াড়। এই সায়াজিরাওয়ের স্ত্রী ছিলেন রানী লক্ষ্মীবাই। তিনি নিজের স্ত্রীর নামে এই মহলের নামকরণ করেন লক্ষ্মী ভিলাস প্যালেস। তবে দুঃখের কথা, এই মহল তৈরির আগেই এই মহলের আর্কিটেক্ট বা স্থপতি চার্লস মান্ট আত্মহত্যা করেন। কেন তিনি আত্মহত্যা করলেন আর
মহলের ভিতরে আমি কি কি দেখলাম তা জানতে হলে অবশ্যই চোখ রাখুন পরের পর্বে। আজ তবে এটুকুই থাক।